আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই এবং যারা দেখছেন সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনি এতক্ষণে হেডলাইন এবং ব্যানারটা দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ আমি এটা কি বললাম। এই কিছুদিনের ভিতরে জোবাইদা রহমানের গাড়িতে হামলা করবে, হাদিরে মারছে জামাত। শার্প শুটার বাংলাদেশে প্রশিক্ষিত শার্প শুটার আছে জামাতের আছে। কানের পাশ দিয়া গুলি, কানের কোথাতে কোথায় দিয়ে গুলি করবে এটা ওই শার্প শুটাররাই জানে। প্রশিক্ষিত আরেক বাহিনী আছে আমাদের যে সজীব ভুঁইয়ার কাছে ৮,০০০। আবার ওরাই বলছিল যে আমরা শেখ হাসিনা পদত্যাগ না করলে এই বিপ্লবে যাব, সশস্ত্র বিপ্লব। অস্ত্রগুলা কোথায়? তাহলে অস্ত্র কার হাতে? আওয়ামী লীগ তো নাই, ছাত্রলীগের তো কিছুই নেই, তাহলে আপনারাই মারছেন জামাত ভাইয়েরা। এখন বিএনপির নেতারা আজকে বলতেছে, মির্জা আব্বাস গতকালকে যখন গেছে তখন ওইখানে আরেক মেয়ে কি জুমা না কি জানি, যে বিচ্ছিরি ব্যবহার এই মেয়ের, এগুলো তো নর্মালি হওয়ার কথা না। তো এটা হচ্ছে যে তারেক জিয়ারা আসলে সিগন্যাল দিছে যে দেখো নিরাপত্তা ঝুঁকির মুখে, এবং আপনি এটা লিখে রাখেন যে আগামী এই কিছুদিনের ভিতরে জোবাইদা রহমানের গাড়িতে হামলা করবে। কিছু না, হয়তো দুইটা ডিম মেরে দিবে, একটা জুতা মেরে দিতে পারে, একটা ইট মেরে দিতে পারে, নর্মাল গায়ে হামলা করবে না। মানে তারেক জিয়ারে সিগন্যাল পাঠাবে যে খবরদার তারেক ভাই, আইসেন না, বিপদ আছে। ইলেকশনটা আসলে চায় নাই কারা? ইলেকশন চায় নাই হিসেবে জামাত ইসলাম, কারণ জামাত ইসলামের লাভ। বিএনপি তো পাগল, সারা বাংলাদেশে ৬৪ জেলায় ৬৪টা ডিসি নিছে হেরা, ডিসি আমারে দিতেইব। আর ওইদিকে পিয়ন থেকে শুরু করে ডিসির নিচের পোস্ট পর্যন্ত সব নিয়ে গেছে জামাত। পুলিশের এসপি নিছে বিএনপি, থানার ওসি সব জামাত। এই যে যেই জায়গায় গুলি খাইলো সেই থানার ওসি জামাত। নির্বাচন হবে না, এটা আমি বারবার বলছি, আমরা নির্বাচন হবে না। যত লোক টকশো করে, যাদের একটু বিবেক আছে এরাও জানে যে আসলে নির্বাচন হবে না। আর এখন আপনি যেটা বলেন যে অস্ত্র উদ্ধার অভিযান যেটা চালাইছিল ওইটা তো পূর্ণিমাভাবে বলো না যে আওয়ামী লীগ নিধন। এখন যে ডেভিল হান্ট 2 বলছে এটা হচ্ছে বিএনপি নিধন। মূলত এটা হচ্ছে বিএনপি নিধন। বিএনপির কিছু নেতা কর্মী ১০০০ ধরা খাবে এবং অস্ত্র উদ্ধার হয় নাই। আপনি একটা জিনিস খেয়াল করছেন, গত কালকে ঠিক হাদি গুলি খাওয়ার ২ ঘন্টা আগে সাংবাদিকরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করছিল যে ৪৬০টা থানা জ্বালাও পোড়াও হইলো, যে অস্ত্রগুলো গেছে এগুলো তো উদ্ধার হয় নাই। উনি বললেন যে আমি এই কথা বলবো না, পেঁয়াজের দাম ৩৫ টাকা কেন বাড়লো একদিনে এই বিষয়ে কথা বলবো। তার মানে মানুষের জীবনের দাম পেঁয়াজের দামের চেয়ে কম হয়ে গেছে। এবার বুঝেন। আবার আরেকটা জিনিস দেখেন, আজকে আবার সরকার আরেকটা ঘোষণা দিছে যে এই সমস্ত প্রার্থীরা ইলেকশন করবে তারা চাইলে সকলে অস্ত্র লাইসেন্স করে নিতে পারবে বা অস্ত্র নিতে পারবে। তাই সারা বাংলাদেশে এত বছর দেখে আসছি আমরা, ইলেকশনের আগে সমস্ত বৈধ অস্ত্র থানায় জমা দিতে হয়। আর এখন এই সরকার বলতেছে ইলেকশনের আগে তোমরা অস্ত্র বৈধ করে নিতে পারবা। তো বৈধ অস্ত্র যদি আরো যদি ১০,০০০ অস্ত্র বের হয়, অবস্থাটা কি দাঁড়াবে? এই অস্ত্র ব্যবহার হবে কাদের বুকে? কে কারে এই অস্ত্র দিয়ে মারবে বলেন? আবার ওইদিকে নুরুল হক নুরু দাবি জানাইছে গতকালকে যে ৫ জন বা ১০ জন করে পুলিশ দিতে প্রত্যেকটা প্রার্থীর পিছনে পিছনে। কেমনে সম্ভব? নির্বাচন করার ইচ্ছা আসলে এদের নাই, আর নির্বাচন করার ইচ্ছা নাই বিদায় এটা টোটালি যারা নির্বাচন করাইতে চায় না, বারবার বলি, যারা চায় না যে নির্বাচন হোক, যে গ্রুপটা, তারাই করছে। আপনি একটা জিনিস খেয়াল আছে, এই যে খালেদা জিয়া যখন অসুস্থ হলেন এই ২৯শে নভেম্বর, হাসনাত বলছিল যে খালেদা জিয়া অসুস্থ, সুতরাং এই মুহূর্তে নির্বাচন না করাটাই ভালো। এরপরে তো বিএনপি বলেন, এই জামাত বলেন, আর এনসিপি বলেন, ছোটখাটো দল বলেন, ডাক্তার ইউনূস নিজেও বলছে যে দেশের পরিস্থিতি ভালো না হলে নির্বাচন তো করা সম্ভব না। সব বাদ দেন, সব বাদ দেন। যে আপনার যে আমাদের প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ওনার নাম জানি কি ভুলে গেলাম, এখন মনে পাট ও বস্ত্র, ব্রিগেডিয়ার সাখাওয়াত ভাই কি বলছেন, উনি কিন্তু ২ দিন আগে বলছেন আমরা কি ক্ষমতা নেওয়ার আগে, ইন্টারিম গভর্নমেন্ট করার আগে আমরা কি বলছি যে ৬ মাস বা ২ বছরের ভিতরে ইলেকশন দিব? এখন এই কথা আসে কেন? তার মানে বুঝেন ওনারা কিন্তু আস্তে আস্তে সুর তুলতেছে যে ডাক্তার ইউনূস পারবে না, এটা ডাক্তার ইউনূস জানে। ডাক্তার ইউনূসের আসলে দরকার এখন একটা সেফ এক্সিট, যে সে কোনোভাবে এখান থেকে যদি ভাইগে যাইতে পারে তাইলেই সে বাঁচে।
সে বাঁচতে চায়। সুতরাং এখন ওই যে পূর্ণিয়া ভাই যেটা বললেন যে 2 মাসও যদি জামাত পিছাইতে পারে তাইলে জামাতের লাভ। তো আমি জানি না পূর্ণিয়া ভাই কেন বলছেন, তবে আমার মনে হয় কি জানেন, যে এরা যদি এই নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে না এইটা পিছাইতে পারলেই, এটা স্টপ করতে পারলে, তারা করেছে জাতীয় সরকার করো, ওই কারে নিয়ে জাতীয় সরকার জামাত এনসিপি সহ নুরার দলরে নিয়ে, কারণ এই 2 মাসের ভিতরে বিএনপি রে খাইয়া দিবে। এবং খাইয়া দেওয়ার, বিএনপি কে খাইয়া দেওয়ার কেস শুরু হয়েছে গতকাল থেকে, এবং ডেভিল হান্ট যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে বিএনপি যাবে, বিএনপি শেষ। গত 54 বছরে মানুষের জাকাতের টাকায়, ফেতরার টাকায়, কোরবানির পশুর চামড়ার টাকায় যাদেরকে আপনারা লালন পালন করেছেন, তারা আজ পশু হয়ে, কোরবানির পশুর চামড়ার পয়সা খেয়ে যারা বড় হয়েছে, তারা আজকে পশু হয়ে আমাদের স্বাধীনতার পতাকাকে খামচে ধরেছে, আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে খামচে ধরেছে, এবং আমাদের এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে হাজার হাজার বছর থেকে চলে আসা আমাদের যে জারি গান, আমাদের সারি গান, আমাদের মুর্শিদি, মারপতি, রামপ্রসাদী, কীর্তন, নজরুল, রবীন্দ্রনাথ, আমাদের যে গানের ধারা, সেটাকে তারা বাউলদেরকে আক্রমণ করা শুরু করেছে, তারা মাজার ভাঙা শুরু করেছে। তারা বাংলাদেশের জন্মের সাথে যে দলটির নাম ওতপ্রোতভাবে জড়িত, যে দলটি না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি হতো না, যে ব্যক্তির জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশ হতো কিনা সন্দেহ, সেই ব্যক্তিকে, সেই দেশকে, সেই কনসেপ্টকে বারে বারে আঘাত করার চেষ্টা করছে। আপনারা জানেন গতকাল হাদি, তার নামের আগে কিন্তু আরেকটি শব্দ যোগ হয়, সেটি ওসমান নয়, আরেকটি শব্দ যেটি বলে তিনি মিডিয়াতে প্রচার পেয়েছিলেন, সেই মানে যেটা সিরে ফেলতে চেয়েছিলেন আর কি, আমরা তো সেগুলো বলতে পারি না। সেই হাদি, সেই সিরে ফেলা হাদি নিজেই সিরে গেছেন। এখন এই হাদিকে হত্যা করলো কারা, আমরা কিন্তু অর্থটা খোঁজার চেষ্টা করছি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নাকি জয়েন্ট সেক্রেটারি রুহুল কবির রিজভী, তিনি বলেছেন যে পুলিশরা তাকে বলেছে যিনি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন, শুটার ছিলেন, তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত। তো এটা তো বিচিত্র কিছু না। আবরারকে হত্যা করেছে, ছাত্রলীগের উপরে দোষ এসছে, পরবর্তী দেখা গেছে যে আবরার হত্যাকারী যেগুলো ছিল এগুলো সব এখন ছাত্র শিবিরের নেতা হয়ে গেছে। তার মানে বিভিন্ন দলে থেকে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, লুণ্ঠন এবং দর্শন এই রকম কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বছরের পর বছর। যখন সুযোগ এসছে তখন মুখ থেকে মাস্কটা খুলে তার আত্মপরিচয় দিয়েছে। তো এখন এই যে জামাত শিবিরের যে ছেলেটি এই মানে ওসমান হাদিকে হত্যা করলো, তিনি এখন নির্দ্বিধায় ছাত্রলীগ হয়ে যাবেন। কেন হয়ে যাবেন? কারণ এখন তো ছাত্রলীগের গায়ে কালিমা লেপন করতে হবে। তারাই বলছে ছাত্রলীগ নেই, আওয়ামী লীগ নেই, তাহলে আসলো কোত্থেকে? তারা আছে তাহলে তাদের বাসায় না? এই হাদি কিন্তু মারা গেছে, হাদি কিন্তু জীবিত নেই, কিন্তু হাদিকে মৃত্যু ঘোষণা করা হবে 16 ডিসেম্বর। কেন জানেন তো সেটা? মানে এটা দিয়ে আপনারা প্রমাণটা পাবেন এই কারণে যে এই সাম্প্রদায়িক গোষ্ঠী ছোট ছোট দোকান তৈরি করছে। এই জামাতে ইসলামী গত 30-40 বছর থেকে ছোট ছোট দোকান তৈরি করছে। এই দোকানগুলো দেখলে কোনোটা মুদির দোকান, কোনোটা শুটকি দোকান, কোনোটা আতরের দোকান, কোনোটা জায়নামাজের দোকান, কোনোটা বোরকার দোকান, কিন্তু এই দোকানগুলা নাম ভিন্ন ভিন্ন হলেও মালিকানা কিন্তু একটি, সেটা হলো বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী জামাতে ইসলামী। তারা 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামের যে ছাত্র সংগঠনটি ছিল তার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। সেই ছাত্র সংঘ 3টি দল গঠন করেছিল, আল বদর, রাজাকার এবং আল শামস। এই 3টি বাহিনীর বিভিন্ন দল, কোনোটা রাজাকারের প্রধান ছিল নিজামী, আল বদরের প্রধান ছিল মুজাহিদ, এইভাবে এক একজন জামাতের নেতা এক একটার প্রধান হয়েছে। এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ধরে ধরে নিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে গুলি করে হত্যা করেছে, বায়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, অনেককে হাত পা বেঁধে হত্যা করা হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর রায়ের বাজার বধ্যভূমিতে শত শত লাশ, গলিত লাশ, অর্ধগলিত লাশ এবং তাজা লাশ পাওয়া গিয়েছিল।
তাদের স্ত্রীরা, তাদের পুত্ররা, সন্তানরা যারা জীবিত ছিল, যারা দেখেছে, ধরে নিতে কারা কারা এসেছিল, তারা কিন্তু সাক্ষী দিয়ে বলেছে। তার মানে তাদের কেউই কিন্তু রাজাকার ছাড়া আর কেউ ছিল না। আল বদর ছিল, রাজাকার ছিল, আল শাম ছিল, আর কেউ না। এবং দেখেন, বাংলাদেশে অনেক বীর শ্রেষ্ঠ রয়েছেন, 7 জন। এই 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে কাউকে কি আপনি কখনো মোল্লা দেখেছেন? জামাতে ইসলাম করেছে দেখেছেন? নেজামে ইসলাম দেখেছেন? দেখেননি। আরবি লাইনে পড়াশোনা করেছে দেখেছেন? দেখেননি। অথবা যারা বীর উত্তম ছিল, তাদের মধ্যে যারা বীর উত্তম হয়েছে দেশের জন্য যুদ্ধ করে, তাদের মধ্যে একজনও কি জামাতে ইসলামী অথবা কোনো ইসলামী লাইনে পড়াশোনা করা মৌলবাদী শাসক গোষ্ঠী, মানে আজকের যে জামাতে ইসলামী, তাদের কেউ ছিল? ছিল না। তারপর বীর বিক্রম, তাদের মধ্যেও কেউ জামাতে ইসলামী ছিল না। তারপরে আসেন বীর পথিক, তাদের মধ্যেও কেউ ছিল না। কিন্তু এখন তারা দাবি করে তারাই শুধু মুক্তিযুদ্ধ চেয়েছে, তারাই বাংলাদেশ চেয়েছে, আওয়ামী লীগ চায়নি। এই যে মনে করেন মুনাফিকি হচ্ছে তাদের রক্তে। এরা মুনাফিকি ছাড়া ওদের কোনো রক্তের মধ্যে আর কিছু নেই। ওরা গতকাল যা বলবে এর পরের দিন কিন্তু তারটা উল্টাইয়া বলবে। কারণ কি, মুনাফিক হিসেবে তাদেরকে যে প্রমাণ, সেটা তো তারা দিতে হবে। 1971 সালের পর এই দেশে কিন্তু তারা রাজাকারি ছেড়ে যখন এই দেশ স্বাধীন হয়, যখন বিভিন্নভাবে পালিয়ে থেকে আস্তে আস্তে যখন সমাজে আসে, তখন আমরা দেখলাম তারা বলে যে না, আমরা তো স্বাধীনতার সপক্ষের। সেদিন মীর কাসেমের ছেলে বলল, আমার বাবা, মানে তার বাবা তাকে বলেছে যে আমরা স্বাধীনতা বিরোধী ছিলাম এই কারণে, আমরা মনে করি না এই বাংলাদেশ মনে হয় মুসলিম দেশ হিসেবে টিকে যাবে। আমরা যদি জানতাম যে আজকের মতো বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে টিকে যাব, অর্থাৎ তারা যদি জানতো, তাহলে তারা কিন্তু পাকিস্তানের পক্ষে থাকতো না, বাংলাদেশের পক্ষে থাকতো। তার মানে তাদের আত্ম উপলব্ধির এই জায়গাটি তারা বলে, কিন্তু সত্যিকার অর্থে এখনো তারা বলছে 54 বছরের প্রতিশোধ নিতে হবে। 54 বছরের প্রতিশোধ নিতে হবে কে বলছে? জামাতের নমিনেটেড এমপি প্রার্থী। তাহলে আপনারা বোঝেন 54 বছর আগে কি হয়েছিল। তার মানে তাদের সাথে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটি বাংলাদেশের যুদ্ধ হয়েছিল। এখন তারা বাংলাদেশ চায় না, সার্ক কার্যকর। এখন তারা ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সাথে একটি কনফেডারেশন করতে চাচ্ছে, একটা নতুন ধরনের একটা অ্যালাইনমেন্ট করতে চাচ্ছে। কেন? কারণ পাকিস্তান তো মৌলবাদী উৎপাদন করে, জঙ্গি উৎপাদন করে। এই জঙ্গি এবং মৌলবাদীদেরকে যদি পাকিস্তান থেকে বাপদারাটাকে যদি তারা জিইয়ে রাখতে না পারে, তাদের রাজনীতিতে কিন্তু আর কোনো সম্বল নেই। 71 আমাদের, জারিগান আমাদের, সারিগান আমাদের, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, এরা সবাই আমাদের, গোলাম মোস্তফা আমাদের, সবাই আমাদের। কেন আমাদের? কারণ এরা এই বাংলাকে, এই বাংলার মানুষকে, সংস্কৃতিকে, সাহিত্যকে, ইতিহাসকে ভালোবেসেছে, মানুষের জীবনকে উন্নত করতে কাজ করেছে এবং কাজ করবে। আর জামাতে ইসলাম শুধু নিজে ছাড়া আর কাউকে বোঝে না। আপনি দেখেন, আওয়ামী লীগের কোনো নেতা যদি একটি ব্যাংক তৈরি করে, সেখানে কিন্তু পাড়া প্রতিবেশী এলাকার ছেলেপেলে, শিবির হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তারা চাকরি পাবে। কিন্তু জামাত শিবিরের কোনো প্রতিষ্ঠানে জামাত ছাড়া পিয়নের চাকরিও হয় না। তার মানে হচ্ছে জামাতকেই তারা আলাদা একটা ধর্ম মনে করে। আর আমরা যারা মুসলমান, তাদের জন্য জামাত করা হারাম। কারা বলেছেন? 1200 আউলিয়া, অলি, দেওবন্দ, যাদের হাত ধরে এই ভারতবর্ষে ইসলাম এসছে, তারা বলেছে, আমি তো বলিনি। আপনি দেখেন, আপনি বাংলাদেশের এই হাটাজারিতে যান, তারা বলছে। এবং হাত পাকা নিয়ে যিনি মাওলানা ওয়াজ করেন, এখন জামাতের লগে লিঙ্ক করার চেষ্টা করছেন, তিনি বলেছেন পৃথিবীতে এই দেশে যদি কোনো কমিউনিস্ট পার্টিও, ইসলাম বিরোধী কোনো শক্তিও যদি এই দেশের ক্ষমতায় আসে, তারপরেও ইসলাম বেঁচে থাকবে, আশা থাকবে। কিন্তু জামাতে ইসলামী যদি ক্ষমতা আসে, তাহলে ইসলাম বেঁচে থাকার আর কোনো আশাই থাকে না। তাহলে দেখেন, এই দেশটাকে ধ্বংস করা, ইসলামকে ধ্বংস করা, মানুষের যে রীতি নীতি, হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতা, সেটাকে ধ্বংস করার জন্যই কিন্তু জামাত শিবির উঠে পড়ে লেগেছে। এই আমাদের 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর যে হাদিকে হত্যা করেছে বিএনপির, জামাতের লোকেরা, বিএনপির লোক না, সরি, কারণ বিএনপির নামে নাম দেওয়া হয়েছে, কিন্তু বিএনপির নেতারা বলছে, পুলিশ তাদেরকে বলেছে, আমি তো নাম দিয়ে বললাম, রিজভি বলেছে যে হত্যাকারী, শুটার যাকে পাওয়া গেছে, সে ওই তার সাথেই ছিল, হাদির সাথেই ছিল। কি ফাটাইয়া ফেলতে বলছে না, সেটা ফাটাইয়া দিছে। সে হাদিকে গুলি করছে। গুলি করা এটা ধরাও পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এবং আপনারা বোঝেন, আওয়ামী লীগ তো একটা জায়গা যেটাকে আপনারা পাইছেন যে দোষ হইলে ওখানে দিতে পারবেন, দিতেই থাকেন। কিন্তু বাংলাদেশের মানুষ এত বোকা না, বাংলাদেশের মানুষ বোঝে। আর আওয়ামী লীগ যদি মনে করেন যে এত শক্তিশালী, তাইলে ভয়ে আরো একটু নত হন। সময় আসছে, একে একে আপনাদের সবাইকে ধরা হবে, গুলি করে নয়, আইনের আশ্রয় নিয়ে আসা হবে। সেদিন হয়তো দূরে আছে, একটু দূরে, খুব বেশি দূরে না। এদেশের মানুষ
মুক্তিযুদ্ধের সময়ও বহু কষ্ট করছে, বহু শ্রম দিয়েছে। বেশিরভাগ শ্রম দেওয়া, কষ্ট করা মানুষরা ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের, স্বাধীনতার সপক্ষের আওয়ামী লীগের মানুষ। কারণ আওয়ামী লীগের নেতৃত্বেই এই মুক্তিযুদ্ধটি হয়েছে। মাঠে মুক্তিযুদ্ধ যখন হয়, আর্মিরা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে এবং যুদ্ধ করেছে, কিন্তু এটার পরিচালনার ভার, রাষ্ট্র পরিচালনার ভারের মতো আওয়ামী লীগের হাতেই ছিল। সুতরাং এই আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের আজকে 54 বছর। এই 54 বছরের বিজয় দিবস আমরা এবার করতে পারছি না। আপনারা বিজয় দিবসের ডিসেম্বরের 1 তারিখ থেকে আপনারা দেখতেন রেডিওতে বিজয়ের গান, এখন আর বিজয়ের গান নেই। এখন কাদের গান? পাকিস্তানিদের গান, হাদিদের গান। কি গান এগুলা? ওই যে টাকলা, আরেকটা আছে না টাকলার গান, এদের কি গান আপনারা বুঝছেন তো? যে বলছে যে 11টা মানুষ একটা বল নিয়ে কি খেলে, এটা আমার বুঝে আসে না, তার বুঝে আসে না। পৃথিবীর কোটি কোটি মানুষের বুঝে আসে, কিন্তু তার বুঝে আসে না। কারণ তার বুঝে আসবে কোত্থেকে? সে তো মৌলবাদী চক্রের, মৌলবাদীদের বীজে জন্ম। সুতরাং তার চিন্তায় তো ওই 1400 বছরেরও পুরনো জাহিলিয়াতের মানচিত্রটা বসে আছে। সে তো আর এই 1400 বছর পরের দুনিয়াতে নেই, সে এখনো আজীব দুনিয়াতে আছে। আসুন, এই মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাস আমাদের ডিসেম্বর। এই ডিসেম্বরে প্রত্যেকটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ফেসবুকে, আপনাদের ওয়ালে, আপনাদের জীবনে, ব্যক্তিগতভাবে সন্তানদের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস শেয়ার করুন, মুক্তিযুদ্ধের একটি গান শুনুন, মুক্তিযুদ্ধের একটি সিনেমা দেখুন এবং এই মুক্তিযুদ্ধকে আমাদের চিন্তায় এবং চেতনায় লালন করুন। এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ, এই দেশ অসাম্প্রদায়িক মানুষের দেশ। আজকে একটা শকুন এসে আপনার গাছের ঢালে বসছে, এই শকুন চিরদিন থাকবে না। এই শকুনকে তাড়ানোর ব্যবস্থা আমরাই করব। আরেকটি মুক্তিযুদ্ধ হবে, সেই মুক্তিযুদ্ধটি আপনারা যারা শরিক হতে চান, আপনাদের জীবদ্দশায় সেই সুযোগ হয়তো আপনাদের কাছে আসবে। এই যুদ্ধ মানে অস্ত্র দিয়ে হবে না, নীতি, নৈতিকতা, আদর্শ এবং সংগ্রামটা হবে আদর্শিক। অনেকেই আমাদেরকে বলতেন যে না, ওনাকে ট্রাস্ট করা যাবে না, উনি বিএনপি থেকে বহিষ্কৃত, ইত্যাদি ইত্যাদি বলতো, যে তিনি জুলাই তথাকথিত আন্দোলনের পক্ষে থাকতেই পারে একটা মানুষ, কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তিনি চলে যাবেন এটা আমরা কেউ আশা করি নাই। তার জন্য হয়তো আপনার বা আমার মতো যারা তাকে আমরা শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, সম্মান দিতাম, এমনকি তাকে আমি স্যার করে বলার একটাই কারণ ছিল, নাহলে তাকে স্যার করে বলতাম কেন জানেন? অনেকে বলতো আপনি স্যার বলেন কেন? ভাই, উনি তো মুক্তিযোদ্ধা, সেই জন্য তাকে আমি যে কোনো সম্বোধনী করতে পারি, সর্বোচ্চ, শুধু স্যার না আরো কিছু করবো। কিন্তু আজকে আমি সবচেয়ে বেশি আহত। আমার ধারণা আপনিও কিছুটা আহত, অন্তত আপনি শুরুতেই বলেছেন গুলিটা আপনার মাথায় লেগেছে। তো আমরা আসলে হতভম্ব। তাকে দিয়ে শুরু করলাম, আখতারুজ্জামানকে দিয়ে। তিনি যখন এই জুলাই আন্দোলনকে প্রমোট করতেন, আমরা তার সম্মানে বিরোধিতা করতাম না, তর্কে যেতাম না। এমনকি তিনি মুক্তিযোদ্ধা বলে আমি তার সাথে বিতর্কে যেতাম না, লাইভে এড়িয়ে যেতাম। অনেকে আমাকে গালিগালাজ করতো, ফরিদ সাহেব আপনি সবাইকে চাইতে ধরেন, তাকে কিছু বলেন না। আমি বলতাম উনি একজন মুক্তিযোদ্ধা, তার সাথে আমি বিতর্ক করতে চাই না হয়তো, এইভাবে এড়িয়ে যেতাম। কিন্তু এই মানুষটা আমাদের একেবারেই এত কষ্ট দিল, আমরা ভাবতেই পারতাছি না। তিনি দ্বিতীয় মেজর জলিল হয়ে গেলেন। মেজর জলিল তাও ডাইরেক্ট জামাতে যায় নাই, জামাতের কোন সংস্থায় গেছে, আর ইনি ডাইরেক্ট জামাতে গেলেন। অর্থাৎ বড় মিয়া মেজর জলিল, ছোট মিয়া মেজর আক্তার সুবহানাল্লাহ হয়ে গেল। এই কারণে কি হচ্ছে জানেন? ডক্টর হুমায়ুন আজাদ এই জন্য চমৎকার কথা বলেছেন, এটা আপনিও পড়েছেন, আমরাও পড়েছি বা শুনেছি, দেখেছি তার লেখা, যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, রাজাকার আজীবন রাজাকার। এই ডক্টর হুমায়ুন আজাদের কথা আবারও প্রমাণ করে দিলেন এই দ্বিতীয় মেজর জলিল, মেজর আখতারুজ্জামান। আমি আসলেই খুবই বিস্মিত, লজ্জিত, দুঃখিত এবং হতভম্ব এবং মর্মাহত যে এই লোকটা এই কাজ করতে পারে। অবাক করার কাণ্ড। তাহলে এতে কি হচ্ছে আরো জানেন? মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল যে আমি শেখ ফরিদ তার মতো 180 ডিগ্রি উল্টে যাব না, আপনি ফজলুর বাড়ি 180 ডিগ্রি উল্টে যাবেন না, কেউ যদি আমাদের সন্দেহ করে, তার সন্দেহটাকে আমরা কিন্তু ফেলে দিতে পারবো না। আমরা ভেবেছি তিনি শেখ হাসিনার 100 বার সমালোচনা করুক, ভারতের 100 বার সমালোচনা করুক, আওয়ামী লীগের সমালোচনা করুক, বঙ্গবন্ধুর সমালোচনা করুক ইভেন, কিন্তু তিনি একজন মুক্তিযোদ্ধা দাবিদার, তিনি কিভাবে চলে গেলেন জামাতের কাছে? আমি তো বুঝে উঠতে পারলাম না। আমার বিশ্বাস করেন, আমি তার সম্পর্কে যতদূর জানতাম তিনি একটা নির্মোহ মানুষ, কিন্তু তিনি কোন মহেজে জামাতে গেলেন?
মানে এটা বুঝতে পারতেছি না, এটা কি বেহেশতের লোভে গেলেন, না ডলারের মোহে গেলেন, মানে ইউএস এর ডলারের মোহে গেলেন, নাকি মধ্যপ্রাচ্যের পেট্রো ডলারের মোহে গেলেন, নাকি ক্ষমতার মোহে গেলেন? দ্যাট ইজ $1 মিলিয়ন কোশ্চেন। যে 71-এ নিয়াজিরা যেমন আমাদের এবং আমাদের পূর্বপুরুষ এবং আমাদের মিত্র শক্তি ভারতীয় বাহিনীর কাছে যেভাবে সারেন্ডার করেছে, ঠিক সেরকম একটা সারেন্ডার দেখলাম। মানে তবে এখন বোঝা গেল যে বিএনপির ভিতরে, আওয়ামী লীগের ভিতরেই শুধু, ছাত্রলীগের ভিতরেই শুধু জামাত থাকে না, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার ভিতরেও জামাত থাকে। এটা এখন বোঝা গেল। এখন বোঝা গেল মানে বিএনপিরও কেউ কেউ বলতেছে যে তাকে যে তারেক রহমান এবং খালেদা জিয়া যে তাকে বহিষ্কার করেছিল সেটা ঠিক আছে, কেউ কেউ বলতেছে এই কথা, আমরা সেই বিতর্কে যাব না। মেজর আখতারুজ্জামানের জামাতে যুক্ত হওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে জামাতের হাত, জামাতের শেকড় বহু জায়গায় রয়েছে। জামাতের শেকড় রয়েছে টিভিতে, জামাতের শেকড় রয়েছে শিল্পকলায়, জামাতের শেকড় রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, আর বুয়েট তো তারা দখলেই নিয়েছে। জামাতের শিকড় চলে গেছে মুক্তিযোদ্ধাদের ভিতরে, জামাতের শেকড় চলে গেছে, আমরা তো দেখলাম তারা কৃষ্ণনন্দী নামের এক হিন্দু ভদ্রলোককে পর্যন্ত নমিনেশন দিল। অর্থাৎ তারা কয়েকদিন পর তারা ইহুদি শাখা, তাদের শেকড় ইহুদিদের মধ্যেও আছে কিনা, ইসরায়েলও আছে কিনা আমার সন্দেহ হয়। এখন বামপন্থীদের মধ্যে আছে, তাদের নাস্তিক শাখা আছে, হিন্দু শাখা আছে, খ্রিস্টান শাখা আছে, বিএনপির শাখা আছে, জামাতের আর্মি শাখা আছে, জামাতের আওয়ামী লীগের ভিতরেও শাখা আছে, সাইদি লীগ, জামাতের ভিতরে এরকম আছে। আওয়ামী লীগের ভিতরে আমরা শুনি দুষ্ট লোকেরা বলে। তো এরা এখন ইসরায়েল কানেকশন আছে কিনা এটা আমাকে, জামাতের ভারত শাখা আছে কিনা এটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ তাদের মতো করে জামাতের ভারত শাখা এই মুহূর্তে পয়দা করেছে কিনা এটাও আমার সন্দেহ আছে। তিনি মার্কেট বুঝে ফেলেছেন যে এই মুহূর্তে জামাত ক্ষমতার কাছাকাছি মনে হইতেছে তার কাছে, আর কি মনে হয়ে গেছে, তাকে এমন কিছু দেখানো হয়েছে, এমন ভাবে বোঝানো হয়েছে। অথচ তিনি কিন্তু কয়েকদিন আগে বলেছেন, আমার সাথে লাইভে এসে বলেছেন জামাত কোনোদিন বাংলাদেশে ক্ষমতায় আসবে না। তিনি নিজে বলেছেন আমাকে, আমরা লাইভে ছিলাম, এবং আমি জানি যে আপনার চ্যানেলে এসে তিনি কিন্তু যথেষ্ট জামাতের মানে মৌলবাদী, এবং এমনকি তিনি অনেক সময় বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। দেখেন তাহলে মানে আসলে মানে তাকে, তার মানে বোঝা গেল এই মুহূর্তে তাকে যদি বোঝানো যেত যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে, আমার ধারণা তিনি আওয়ামী লীগে চলে আসতেন। চিন্তা করে দেখেন যে তিনি আওয়ামী লীগের কথা বলেছেন থুতু মারবো, আর জামাতে চাল চালায় চলে গেলেন। মানে বাংলাদেশের রাজনীতিবিদেরা কত বেহায়া হতে পারে, কত বদমাইশ হতে পারে। মানে আসলে কিন্তু বোঝা গেল যে সেনাবাহিনীর ভিতরে যারা আছে এরা মুক্তিযুদ্ধ বিরোধী। আমি বারবার বলে আসছি যে মোল্লা মিলিটারিরা 95% যারা আছে, 100-র মধ্যে 95% এরা মুক্তিযুদ্ধ বিরোধী। আর মুক্তিযুদ্ধ বিরোধী যে হবে সে নিশ্চিত আওয়ামী লীগ বিরোধী হবে, কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ বিরোধী হলেও সে মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী হলে সে তো কোনোদিন আওয়ামী লীগের পক্ষে যাবে না। তো এরা হচ্ছে আসলে মুক্তিযুদ্ধ বিরোধী। আওয়ামী লীগ বিরোধী তাদের অভিনয়, আওয়ামী লীগ বিরোধিতা করা, তারপর আওয়ামী লীগের সমালোচনা করা, ছাত্রলীগের সমালোচনা করা, যুবলীগের সমালোচনা করা, এগুলো তাদের আসলে বদমাইশি, এগুলো তাদের একটা মুখোশ। আমরা এখন দেখতে পারতেছি এগুলো ছিল মুখোশ, আর আদতে তারা মুক্তিযুদ্ধ বিরোধী, যদিও তারা নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে। আচ্ছা, একজন মুক্তিযোদ্ধা কি করে, একজন মুক্তিযোদ্ধা কি করে জামাতে যায়? তাহলে সে কার বিরুদ্ধে ফাইট করেছে? এখন আমরা ধরে নিতে পারি এই সংস্থা পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে তারা কাজ করেছে। ওই যে উনি বলছেন আমি কি থুতু দেবো, এখন তো আমার মনে হচ্ছে তাকে থুতু দিতে হবে, তাকে এখন থুতু দিতে হবে পেলে। কেন বললাম জানেন? কারণ আমি শেখ ফরিদ ময়মনসিংহ বিভাগের মধ্যে নয়, সারা বাংলাদেশের ভিতরে আমি যারা তাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে নিঃস্বার্থভাবে আমি তাদের একজন ছিলাম। তা আমার অধিকার আছে তাকে থুতু দেওয়ার। তিনি শুধুমাত্র জামাতে গিয়ে মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা করেন নাই, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সাথে প্রতারণা নাই, তিনি তার ভক্তদের সাথে প্রতারণা করেছেন। সেই হিসেবে আমি তার ভক্ত হিসেবে বলতে চাই তাকে এখন থুতু দেওয়া উচিত। থুতু, তাকে স্যার বলা তার প্রশ্নই আসে না, আমার প্রশ্নই আসে না। একজন রিটায়ার্ড মেজরকে আমি শেখ কোন দুঃখে মেজর স্যার বলতে যাবো? তিনি তো শিক্ষক না, কেন স্যার বলেছিলাম? বিং এ ফ্রিডম ফাইটার, ফ্রিডম ফাইটার, নিঃসন্দেহে বাংলাদেশের অরিজিনাল ফ্রিডম ফাইটারদের আমি স্যালুট করবো, কোনো সন্দেহ নেই। তাদের স্যার কেন, তাদের সে বড় কিছু বলতে হয় যদি, তাও আমি বলবো, কোনো সন্দেহ নাই। মুক্তিযোদ্ধারা এই দেশে মুক্তিযুদ্ধ করেছিল বলেই আমি শেখ ফরিদ আজকে আপনার সামনে এইভাবে একটা সুরত নিয়ে, চেহারা নিয়ে, একটা সুটেড বুটেড হয়ে আসতে পারে। কিন্তু এইরকম যারা মুক্তিযোদ্ধা তাদের থুতু দেওয়া ছাড়া এখন আর স্যার বলার তো সুযোগই নেই তাকে আমার। আমি শুরুতেই বলেছিলাম যে হাদিকে গুলি করেছে জামাতের আর ইউনুসের মেটিকুলাস ডিজাইনার যারা, তারা। এর কারণে আমাকে খোদ বিএনপিরা গালি দিয়েছে, খোদ বিএনপি। আপনি গিয়ে দেখবেন আমি যখন এটা লিখেছি, আমি যখন বলেছি, খোদ বিএনপির লোকজন আমাকে ভারতের দালাল, ভারতের দোষর, শেখ হাসিনার দোষর, আওয়ামী লীগের দোষর ইত্যাদি ইত্যাদি বলে গালি দিল।
অথচ আমি আমার বক্তব্য কিন্তু বিএনপির ফেভারে গেছে, তারপরেও গালি দিল। সেইখানে তাকে হাদির পক্ষ থেকে মিছিল করলো যে মির্জা আব্বাস তাকে গুলি করেছে, মির্জা আব্বাসের লোক গুলি করেছে। মির্জা আব্বাসের কোন ঠেকাটা পড়েছে মির্জা আব্বাস তাকে গুলি করবে? আমি যদি আপনার সমকক্ষ, আপনি জানেন যে শেখ ফরিদ মিস্টার বাড়ির কাছে জামানত হারাবে, তাহলে আপনি কেন ফরিদকে গুলিটা করবেন? কোন দুঃখে? বরং আপনার সমসাময়িক হলে যদি ধরেন যে আপনি আমার কাছে 500 ভোট 1000 ভোটের ব্যবধানে হার জিত হতে পারে, তখন আপনি আমার বিরোধিতা করতে পারেন। কিন্তু আপনি জানেন যে শেখ ফরিদে আমার যে আসন, সেই আসনের কাজের বুয়া যেহেতুগুলো আছে অতগুলো ভোট পাবে না, যেটা আমি বলেছি। তাহলে আপনি আমাকে কেন আপনাকে গুলি করেন? তো হাদি কে? হুইজ হাদি? হাদি তো ওই এলাকার ওয়ার্ডের কাউন্সিলর হইতে পারবে না। মির্জা আব্বাস একজন মেয়র ছিলেন, এমপি ছিলেন। এই সমস্ত লোকে মানে এই যে জামাত ইচ্ছা করে, দেখেন আমি এটা বললাম, বিএনপির গালা শুরু করে দিল। আচ্ছা আজকে কি বলতেছে? আজকে ডিএমপির কমিশনার, বিএনপি নেতারা কি বলতেছে? জামাত শিবির জড়িত। আমার কথাই তো সত্যি হলো। আমি বারবার বলে আসছি, আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের আমি আমার অভিজ্ঞতা বর্ণনা করতে চাই একেবারে 1 মিনিটে। সেটা হচ্ছে যে বাংলাদেশে আমি সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের উপরে, মানে যতটুকু আমি জানতে পেরেছি, আমি রিসার্চ করেছি, আমি দেখেছি প্রত্যেকটা সন্ত্রাসের পিছনে জামাত জড়িত। প্রত্যেকটা, মানে জাতীয় হোক, মফস্বল হোক, বিএনপি মারামারি, আওয়ামী লীগ মারামারি, আওয়ামী লীগ বিএনপি মারামারি, বিএনপি আওয়ামী লীগ মারামারি, এগুলো ষড়যন্ত্রকারী থাকতো জামাত। এটা আমার গবেষণা বেড়ে আসছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি বলেছিলাম যে এই গুলিটা করেছে সাদেক কায়েমকে প্রতিষ্ঠিত করার জন্য। মূলত দেখেন হাদির পক্ষে কারা লাফালাফি করছে, যে পাকিবাদীর ছেলে হাদি, তার পক্ষে কারা লাফালাফি করলো? সব শিবিরের লোক। ওগুলো কি হাদির লোক নাকি? একটা তো হাদির লোক না। আর এখন যারা গুলি করেছে তারা কারা? তারই লোক, তার সাথেই ঘুরছে। এবং সর্বশেষ দেখা গেল সাদেক কায়েমের সাথে চা খাইতেছে, সাদেক কায়েমের অফিসে আছে। তারপরে কি পাওয়া গেল? সরাসরি পুলিশ কমিশনার বললেন যে এটা জামাত শিবির করা লোক। এই কথাটা আমি বললাম, বিএনপিরাই আমাকে গালি দিল। একজন ছাত্রলীগ করার দায়ে তার মাকে নামাজরত অবস্থায় মেরে ফেলেছে, আমরা দেখেছি। আর হাদির কথা বললেন, হ্যাঁ কোনো সন্দেহ নাই, মানুষ হিসেবে আমরা সিম্পেথি জানাইতে পারি, কিন্তু এরা তো মানুষের মধ্যে পড়ে না। এরা তো কালকে এরা কি বলেছে ছাত্রলীগ যেখানে পাবে সেখানে মারবে, আওয়ামী লীগ যেখানে পাবে সেখানে মারবে। এরকম রাজনৈতিক নেতার ভাষা। আর তার মুখের যে ভাষা, সেগুলো তো শুনলে তো 3 বার রুজু করতে হয়, মুখে 70 বার কুলি করতে হয়, এমন ভাষা। রাজনৈতিক দলের নেতার কর্মীর ভাষা কখন এরকম হয়? যখন সেটা জুম্মায় 1 সপ্তাহের রাজনীতিবিদ, যখন সর্বোচ্চ 1 মাসের বা 1 মাস 6 দিনের রাজনীতিবিদ, মানে 36 দিনের রাজনীতিবিদ। আমি তো এই জুলাই সন্ত্রাসীদের আমি বলি 36 দিনের রাজনীতিবিদ, অথবা জুমায় 1 সপ্তাহের রাজনীতিবিদ। তো এরা যখন আসে তখন ওই শব্দগুলো রাজনীতিতে যুক্ত চালাকি। ডক্টর ইউনূস যা চাচ্ছিল, বিএনপি ওই ফাঁদে পা দিছে। আবার শোনেন, বিএনপি কে কেউ বলেছে এই মেজর আখতারুজ্জামান বলেছিল বিএনপি কে জামাত 7 বার বেচবে। আর মাহবুব কামাল সাংবাদিক, জাসদ করতেন আগে, তিনি বলেছিলেন 7 বার বেচা দেবে। আমি বলেছিলাম বিএনপি কে 70 বার বেচা দেবে জামাত আর ইউনূস। এগুলো তার দেখেন আপনি, ইউনূস যা চাচ্ছে, ইউনূস যেভাবে মিউজিক দিচ্ছে, বিএনপি ওইভাবেই গান গাচ্ছে। আপনি খেয়াল করেন, বিএনপি ফাঁদে পড়ে গেছে। এরা বুঝতেই পারতেছে না। শিবির বলতেছে এটা করছে আব্বাস, আবার সরকার বা প্রশাসন বলতেছে করছে শিবির, আবার জামাত। দেখেন এত বড় বড় ঘটনা দেশে ঘটে গেল, সেটারই বিএনপির কোনো বিবৃতি নাই। মানে আমাদের জামালপুরের ভাষা বলে একটু হাতছিও দেয় নাই, একটু হুয়াহাও করে নাই। কিন্তু কোথাকার কোন হাতি? আর জুলাই, আপনি যদি 5 তারিখেও দেখেন, 5 তারিখের 5 আগস্টের ছবি আছে, 10 আগস্টের ছবি আছে না, আগস্ট মাসে হাদিকে আপনি খুঁজে পাবেন না। কিন্তু এই হাদিকে নিয়ে তারেক রহমান লাইভে আসে। বিএনপি কত অসহায় দল হয়ে গেছে দেখছেন? অদ্ভুত ব্যাপার। তার মার সম্পর্কে কথা বলার মুরত তাদের নাই। তার মা এবং দলীয় চেয়ারপারসন, তার পক্ষে কথা বলার মুরত নাই, তাকে দেখতে আসার মুরত নাই, তার বিবৃতি দেওয়ার মুরত নাই। এত বড় একটা ঘটনা। খালেদা জিয়া একজন মানুষ, প্রধানমন্ত্রী এবং একজন মানুষ, তো তাই না? একটা মানুষের সর্বশেষ পরিস্থিতি কি? প্রতিদিন তো বিবৃতি দেওয়ার কথা। আমরা যা জানি, এরকম ঘটনা ঘটলে জানি যে হাসপাতাল একটা বিবৃতি দিবে, দল একটা বিবৃতি দিবে। চিন্তা করে দেখেন, টাকা ওর বাপের নাকি? ওই জাহাঙ্গীরের বাপের টাকা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা। এই জন্য তো বলছে এরা তো রাজনীতিবিদ না। কোথাকার কোন হাতি তার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে? মানে কোথাকার কোন হাতি? এইভাবে বলতে হয় আমাকে। যেখানে বাংলাদেশের সাধারণ কত অপরাধ ঘটতেছে, কত ঘটনা ঘটতেছে, এদের নাকে, আমাদের জামালপুরের ভাষা নাকে খড়ি দিয়ে আছি করে না। আর জাহাঙ্গীর সাহেব হাদির কোথাকার কোন হাতি? তার উপর গুলি বর্ষণকারীকে ধরার জন্য 50 লাখ টাকা ঘোষণা করে। মানে বুঝতে পারতেছেন তো, যেগুলো যে মেটিকুলাস ডিজাইনের অংশ, এটা কিন্তু দিনে দিনে পরিষ্কার হয়ে যাচ্ছে। জনগণ বুঝতে পারছে, কিন্তু বিএনপি বুঝতে পারতেছে না। এদের নাটক কিন্তু মানুষ বুঝে ফেলেছে, এটা যে নাটক। এরা বলির পাঠা হবে। আমি হাদিদের পক্ষে বলতে পারবো না, এই জন্য যে কারণ হলো যে এরা এগুলো সন্ত্রাস করে আসছে। যে যা করে আসছে তাকে ওইভাবে যেতে হবে।
এরা মেটিকুলাস ডিজাইনার নিজেরাই করেছে, এরা তার শিকার, এরা তার শিকার হচ্ছে, কিছু করার নাই, আমি ফেরাইতে পারবো না। কারণ এরা নিজেরাই হচ্ছে জঙ্গিবাদী, এরা নিজেরাই হচ্ছে সন্ত্রাসী। এরা কি বলে যে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে, আওয়ামী লীগকে ভ্যানিশ করে দিতে হবে, এরা বলে। অথচ এর 50টা লোক সারা দেশে নাই, সে আওয়ামী লীগ ধ্বংস করে দিবে, আওয়ামী লীগকে টিকতে দিবে না, শেখ হাসিনাকে ফাঁসি দিবে, জয়কে দেশে আসতে দিবে না। বাপ রে বাপ, এখন তো নিজেই শিকার। এটা একটা ওই যে আবু সাইদ কেস, সেম আবু সাইদ কেস, ওই যে জুলাই সন্ত্রাসের সময় যেমন আবু সাইদ কেসের যেমন পোস্টমর্টম রিপোর্ট নাই, তেমনি